9:30 বাজতেই বাড়ির ভেতরে প্রবেশ করলো শ্রাবণ। ড্রয়িং রুমে পা ফেলতেই দেখা মিলল সোফায় বসে থাকা মায়ের। ক্লান্ত কণ্ঠে বলল, খেতে দাও তো মা, একেবারে খেয়ে দিয়ে তারপর ঘরে যাই। পুত্রের কথায় বিশেষ গুরুত্ব দিলেন না শান্তা। ব্যস্ত কণ্ঠে বললেন, পারবো না, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে এসে নিজে নিয়ে খা। হঠাৎ মায়ের এমন আচরণে চমকা এসে সুধায়, তোমার আবার কি হলো? কি হবে? তাহলে এভাবে বললে কেন? ভালো করেই তো বলেছি, কোনো নিয়মকানুনের বালাই নেই। বাড়ি থেকে এসে মা খাবার দাও, শেষ হওয়ার আগে কোনো খাবার নেই, ঘরে যা। তোমার গায়ে তো বাবার বাতাস লেগেছে মনে হচ্ছে। পুত্রের কথায় চোখ পাকিয়ে তাকালেন শান্তা। মায়ের চাহনিতে আর কথা বাড়ায় না শ্রাবণ। গুনগুন আওয়াজে ঠোঁটের আগায় গান তুলে পা বাড়ায় নিজ কক্ষের দিকে। হাতঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে চলে গেল পরনের পোশাক বদলাতে। তার কয়েক মিনিট অতিক্রম হতেই তোয়ালে হাতে বেরিয়ে এলো বাথরুম থেকে। সম্মুখে তাকাতেই দৃষ্টিগোচর হলো একজন শাড়ি পরিহিত রমণীকে। মেয়েটি দরজার দিকে সোজা হেঁটে যাচ্ছে। তৎক্ষণাৎ ভ্রুযুগল কুঞ্চিত হলো শ্রাবণের। ললাটে সরু কয়েকটা ভাঁজের উৎপত্তি ঘটল। পেছন অংশ দেখেই অতি সহজে যেন চিনে ফেলল রমণীটিকে। অস্ফুট স্বরে বলে উঠল, নোভা। পা জোড়া থেমে গেল অনুভার। পেছন ফিরে তাকাতেই মিলিত হলো দুজোড়া দৃষ্টির। শুকনো ঢোক গিলল শ্রাবণ। পল্লব ঝাপটালো বেশ কয়েকবার। ঠিক দেখছে তো সে? এ কি সত্যি অনুভা? তার সম্মুখে অনুভা দাঁড়িয়ে আছে। কিন্তু এ কী করে সম্ভব? এই মুহূর্তে নতুন বধূর ন্যায় স্বামীর সম্মুখে দাঁড়িয়ে লজ্জায় অনুভার লাল নীল বর্ণ ধারণ করা উচিত, তবে তা যেন তার জন্য খাটল না। ভেতরে ভেতরে সে ক্ষিপ্ত, বিরক্তির সহিত শুধালো, হা করে তাকিয়েছ কেন? কখনো দেখোনি? তুমি কি সত্যি এখানে দাঁড়িয়ে আছো নোভা? কই না তো, নিশ্চয়ই তুমি কল্পনা দেখছো। কথাটা বলেই নীরস মুখে বিছানায় এসে বসল অনুভা। এতক্ষণ সে বারান্দায় দাঁড়িয়েছিল। সেখান থেকে শাশুড়ির কাছে যাওয়ার উদ্দেশ্যে দরজার দিকে এগোলেও এখন আর গেল না। পূর্বের স্থানেই ঠায় দাঁড়িয়ে রইল শ্রাবণ। নিজের চোখকে বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছে তার। অনুভা ও এখানে এলো কোত্থেকে? আচ্ছা, হুটহাট যেখানে সেখানে মেয়েটাকে দেখার অসুখ হলো নাকি তার? মাথা ধুতাকে ঝাঁকিয়ে বিছানার আরেক পাশে বসে পড়ল শ্রাবণ। আশ্চর্যজনিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুমি এখানে কি করে নোভা? কখন এলে? এই তো 7টা সাড়ে 7টা নাগাদ। হঠাৎ এখানে এলে কিভাবে কি? তোমার নাকি একা থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, তাই তোমার বাবা মা গিয়ে ধরে বেঁধে নিয়ে এলো আমায়। সিরিয়াসলি শ্রাবণ, তুমি এতটা ঠোঁটকাটা স্বভাবের? বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গিয়েছো? মনে মনে হাসলো অনুভা, কিন্তু বাহিরে নিজেকে রাখলো যথেষ্ট গম্ভীর। শ্রাবণের ভাবভঙ্গি দেখে তার মনে কি চলছে তা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু বেচারা যে ঘোরের মধ্যে আছে তা খুব টের পেল অনুভা। তাকে আরও ঘাবড়ে দিতে বলে উঠল, তা কোথায় ছিলে এতক্ষণ? গাড়ি তো তোমার গ্যারেজেই পড়ে আছে। তাহলে নতুন কাউকে পেয়েছো নাকি, যার সঙ্গে এতক্ষণ টাইম স্পেন্ড করে এলে? থতমত খেয়ে গেল শ্রাবণ। মিনমিনে স্বরে বলল, কি বলো এসব? আমি তো লেকের কাছাকাছি ছিলাম। কার সঙ্গে? বন্ধু। সত্যি বন্ধু নাকি বান্ধবী? তুমি কি আমাকে সন্দেহ করছো নোভা? সন্দেহ করা উচিত নয় বলছো? অবশ্যই নয়। নিরুত্তর রইল অনুভা। প্রসঙ্গ বদলালো শ্রাবণ। ক্ষীণ স্বরে বলল, মা বাবা যে তোমাকে নিয়ে আসতে যাবে এ প্রসঙ্গে সত্যি কিছু জানতাম না আমি। ওরা তোমায় জোর করে নিয়ে আসছে তাই না? তুমি কি রাগ করেছো? পূর্ণ দৃষ্টিতে পাশে বসা ছেলেটির পানে তাকায় অনুভব। চোখে মুখে তার অপরাধবোধ বিরাজমান। শুধালো, রাগলে কি করবে তুমি? রাগ ভাঙাবো। কিভাবে? আদর করে। ভরকে গেল অনুভব। গম্ভীর মুখে কি করে সব কথাবার্তা বলতে পারে এই ছেলেটা? দৃষ্টি সঙ্গে সঙ্গে সরিয়ে নিল। অস্বস্তি জেকে ধরল তাকে। যা খুব ভালো করে খেয়াল করল শ্রাবণ। মনে মনে ভারী মজা পেল। তখনই নিচ থেকে ডাক এলো শান্তার। গলা উঁচিয়ে ডাকছেন, মেহু, এই মেহু। আসছি মা। বলি বসা থেকে উঠে দাঁড়ালো শ্রাবণ। অনুভার পানে তাকিয়ে বলে গেল, মা ডাকছে, তুমি বসো, আমি আসছি। সিঁড়ি পেয়ে নিচে নেমে আশেপাশে খুঁজতেই মাকে খাবার টেবিলের সামনে পেয়ে গেল শ্রাবণ। পুত্রের জন্য খাবার বাড়ছেন শান্তা। তাকে আসতে দেখেই বললেন, খিদে লেগেছে বলে তখন চেঁচামেচি করলি, আর এখন ঘর থেকেই বের হচ্ছিস না, ব্যাপার কি? তোমরা আমায় না জানিয়ে নোভা আনতে চলে গেলে, এটা কি ঠিক করলে মা? জোর করে একটা মেয়েকে অপরিচিত পরিবেশে এনে ফেলা কি উচিত হলো তোমাদের? বেশ করেছি, এনেছি।
ছেলের বুধ থাকতে বাড়িতে একা একা বসে থাকবো কেন? তাই বলে কথার মধ্যিখানেই ছেলেকে থামিয়ে দিলেন শান্তা। ধমকে সুরে বলে উঠলেন, চুপ থাক তুই। তোর বেশি সমস্যা হলে আমি আমার বৌমাকে অন্য ঘরে পাঠিয়ে দিব। তারপর শাশুড়ি বৌমা মিলে সারা রাত ঘরে বসে গল্প করবো। মায়ের কথায় আটকে উঠল শ্রাবণ। আমতা আমতা করে বলল, ও অন্য ঘরে যাওয়ার প্রসঙ্গ কোত্থেকে আসছে মা? আমার বউ আমার সঙ্গে থাকবে, তুমিও না মা। মুচকি হাসেন শান্তা, বলেন, এবার খেয়ে নে তাড়াতাড়ি। দাঁড়াও, ওকে ডেকে আনি। আমি আমার বৌমাকে খাইয়ে দাইয়ে ঘরে পাঠিয়েছি, বুঝলি? এখন তুই খেলে আমি ঘুমাতে যাব। আর কথা বাড়ালো না শ্রাবণ। চুপচাপ বসে পড়ল খেতে। চাঁদের আলোয় আলোকিত চারিদিক। খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে রেলিং ধরে আছে অনুভা। শ্রাবণের ঘরের এই বারান্দাটা একদম খোলামেলা। বিশাল বড় বারান্দার একপাশে সারিবদ্ধ কয়েকটা ফুলের গাছ। পরিবেশটা মনোযোগ সহকারে উপভোগ করতে ব্যস্ত অনুভা। তখনই পেছন থেকে কেউ তাকে আলতো করে জড়িয়ে ধরল। পুরুষালী স্পর্শে কেঁপে উঠল মেয়েটির দেহ, যা সহাসে টের পেল শ্রাবণ। ঘাড়ে থুতনি ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, আয় হায় নোভা, আমি তো তোমায় জড়িয়ে ধরলাম, এবার কি হবে? প্রত্যুত্তর করতে পারল না অনুভা। কণ্ঠনালী তার কাঁপছে, মস্তিষ্ক থেকে হারিয়ে গেছে শব্দমালা। গোপনে নিঃশব্দে হাসল শ্রাবণ। হাতের বাঁধন শক্ত করল আরও। আলতো করে চুম্বন এঁকে দিল স্ত্রীর উন্মুক্ত ঘাড়ে। সর্বাঙ্গ কেঁপে ওঠে অনুভার। চটজলদি শরীরের সর্বশক্তি দিয়ে শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর তার মুখোমুখি ফিরে কোমর ঠেকায় রেলিংয়ে। মুচকি হাসে শ্রাবণ। এগিয়ে গিয়ে রেলিংয়ের হাতলে দুদিকে রেখে স্ত্রীকে ফের আবদ্ধ করে নিজের বাহুডোরে। তৎক্ষণাৎ তীক্ষ্ণ কণ্ঠে অনুভা বলে ওঠে, একদম অসভ্যতামি করার চেষ্টা করবে না। কি করলে? থতমত খেয়ে গেল অনুভা। আমতা আমতা করে বলল, কেন করবে? বিয়ে হতে না হতে অসভ্যতামি করতে হবে কেন? ভুল বললে তুমি। বিয়ের আগে করলে তা অসভ্যতামি হতো, কিন্তু আমি তো বিয়ের পর করেছি, তাই এটা হচ্ছে আদর, ভালোবাসা। এবারও দমে গেল অনুভা। খুঁজতে লাগলো যুক্তি। গাঢ় দৃষ্টিতে মেয়েটিকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল শ্রাবণ। পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো খোলা, মৃদু বাতাসে এলোমেলোভাবে ছড়িয়ে আছে তা। পরনে সবুজ রঙের কাতান শাড়ি, চোখের নিচে ডার্ক সার্কেল। কপালের বাম দিকে দু একটা ছোট ছোট পিম্পল দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন ধরে যত্ন নেয় না এই সুন্দর মুখশ্রীর। নারী যতই রূপবতী হোক না কেন, নিজের যত্ন না নিলে সেই রূপ কি আর ঝলকময় থাকে? বরং ভাটা পড়ে মলিনতায়। শখের নারীর এত এত অপূর্ণতায়ও শ্রাবণের চোখ গিয়ে আটকালো মেয়েটির ডান গালের মাঝে ছোট্ট তিলখানার ওপর। আচমকা সেখানে গাঢ় চুম্বন বসালো শ্রাবণ। তার এহেন কাণ্ডে অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল অনুভব। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল এই অসভ্য ছেলেটির পানে। নিঃশব্দে হাসল শ্রাবণ। কানের কাছে মুখ নিয়ে অভিযোগের সুরে বলল, নিজের প্রতি এতটা অযত্ন কেন নোভা? এসব অযত্ন কিন্তু আর চলবে না। আগে যা হয়েছে হয়েছে, আমার কাছে এসব একদম চলবে না, ঠিক আছে? শুকনো ঢোক গিলে উপর নিচ মাথা নাড়ায় অনুভব। অধরে হাসি রেখে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে নেয় শ্রাবণ। ঘরের দিকে পা বাড়িয়ে কোমল স্বরে বলে, ঘরে এসো, ঘুম পাচ্ছে। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগেই। ঘড়ির কাঁটায় 7:30 বাজতেই তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে ফ্ল্যাট থেকে বের হলো আর্তিকা। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখা মিলল ফায়াজের। বাইকের উপর বসে মাথায় হেলমেট পরছে। তাকে পাশ কাটিয়ে গেটের দিকে পা বাড়াতেই ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর, অফিসে যাচ্ছ নাকি? থামলো আর্তিকা। অধরে সৌজন্য হাসি টেনে উত্তর দিল, হ্যাঁ, তুমি? আমিও। এত সকালে তো সহজে রিক্সা পাওয়া যায় না, তাহলে যাবে কি করে? একটু হাঁটলেই পাওয়া যাবে। এত কষ্ট করার কি কোনো প্রয়োজন আছে? এসো, আজ বরং তোমায় আমি লিফট দেই। তার প্রয়োজন নেই, আমি রিক্সা করেই চলে যেতে পারবো। কেন, আমার সঙ্গে গেলে কি খুব অসুবিধা হবে? অসুবিধে অবশ্যই হবে। পরপুরুষের বাইকে কিছুতেই উঠতে চায় না আর্তিকা। তবে মনের কথা মনের ভেতরে গোপন রেখেই বলল, তেমন কিছু না, আসছি আমি। আর বিলম্ব না করে দ্রুত স্থান ত্যাগ করল সে। তার যাওয়ার পানে দৃষ্টি স্থির রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইক স্টার্ট দিল ফায়াজ। বাইকে কিছু সমস্যা হওয়ার কারণে তা গ্যারেজে দিয়ে এসেছিল সপ্তাহখানেক আগে, কিন্তু ব্যস্ততার কারণে সেখান থেকে আর আনাই হচ্ছিল না। তবে গতকাল রাতে গিয়েই বাইকটা বাড়ি নিয়ে এসেছে ফায়াজ।
বাইক ছাড়া যাওয়াতে খুব সমস্যা হয় তার। সকালের নাস্তা পাট চুকিয়ে আবারও রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছেন শান্তা। অনুভা এসে দাঁড়ালো রান্নাঘরের দোরগোড়ায়। কিয়ৎক্ষণ শাশুড়িকে পর্যবেক্ষণ করে শুধালো, এ সময় আবার রান্না করছেন যে মা? হাতের কাজ করতে করতেই শান্তা উত্তর দিলেন, আজ বাড়িতে আমার খালা শাশুড়ি আর তার পুরো পরিবার আসছে। প্রায় 1 বছর পর তারা আসতে চলেছে এ বাড়িতে। একটু আয়োজন না করলে কি হয় মা? মৃদু হেসে শাশুড়ির পাশে এসে দাঁড়ায় অনুভা। কোমল স্বরে বলে, কি করতে হবে বলুন, আমিও আপনাকে হেল্প করি। করো তবে। সায় জানালেন শান্তা। মনে মনে বেশ তৃপ্তও হলেন বটে। যাক, অবশেষে পুত্রবধূ তো পেলেন তিনি। আজ ক্লাস না থাকায় বাড়িতেই রয়ে গেল শ্রাবণ। নাস্তা সেরে ঘরে এসে বইয়ে মুখ গুজে বসে আছে সে। হানিফ শেখ পুত্রের কক্ষের সামনে এসে ভেতরে ঢোকার অনুমতি চাইলেন। সোজা হয়ে বসল শ্রাবণ। অনুমতি দিতেই ভেতরে প্রবেশ করলেন হানিফ শেখ। সচরাচর পুত্রের ঘরে আসেন না তিনি, তাই ওনাকে দেখে খানিকটা চমকালো শ্রাবণ। হানিফ শেখ এসে বসলেন সিঙ্গেল সোফাটায়। সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করলেন, শুনেছিস বাড়িতে যে আজ তোর খালা আসবে? কই না তো। না শোনারই কথা। বাড়ির খোঁজ খবর তো আর রাখিস না। যাই হোক, তোর খালা কিন্তু একা নয়, বরং তার পুরো গোষ্ঠী সঙ্গে নিয়ে আসছে। ও, তা হঠাৎ করে? হঠাৎ না, প্ল্যান করে আসছে। তোর মা তো আবার ভাই বোন অন্তঃপ্রাণ, তাই তার বোনের কাছে আগেভাগেই সব কিছু বলে দেয়। তোর বিয়ের কথাটাও বলে দিয়েছে। এমনকি তোর বউকে যে বাড়িতে নিয়ে এসেছে সেটাও রুবির বুদ্ধিতেই, যদিও ব্যাপারটা আমি গতকাল রাতে ধরতে পেরেছিলাম। শ্রাবণ নিরুত্তর। কথাটা শুনেই কিছু একটা ভাবতে বসেছে। হানিফ শেখ পুনরায় বললেন, তোর মামা খালাদের স্বভাব তো আর ভালো না। অন্যদের ভুল আর খুঁত টেনে টেনে বের করে সমালোচনা করা তাদের স্বভাব। তাই ওরা এলে বৌমার সাথে সাথেই থাকবি। আসছে যখন, বলা তো আর যায় না কখন কি বলে কষ্ট দিয়ে ফেলে মেয়েটাকে। আমারও তো ব্যাপারটা অত সুবিধার মনে হচ্ছে না। নইলে যে সারা বছর ব্যস্ততার কারণে বোনকে দেখতে আসতে পারে না, সে কিনা হুট করে চলে আসবে। বৌভাতের সময় এলেই তো বউকে দেখতে পাবে, তাই না? হানিফ শেখ এবার কণ্ঠ আরও নিচু করে বললেন, তোর মা তোর খালার জায়ের মেয়েটাকে পছন্দ হয়েছে বলছিল না? ওই মেয়েটা যাকে তোর সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ, সে আবার কি করলো? সে কিছুই করেনি, করেছে তোর খালা। তোর মায়ের ব্রেন ওয়াশ করে নিজের জায়ের মেয়েকে তোর ঘাড়ে গসাতে চেয়েছে। তোর মাকে তো চিনিসই, বোন যা বলবে তাই বিশ্বাস করে নিবে। তাই ওরা এলেই অনুভা মাকে কিন্তু একা ওদের সামনে ছাড়বি না। কে জানে কখন কি হয়। চিন্তা করো না, এই দিকটা আমি সামলে নিব। এটা জানাতে এসেছিলাম। কি যেন করছিলি কর, আমি যাই 1 কাপ চা খেয়ে আসি। বলেই বসা থেকে উঠে গেলেন হানিফ শেখ। প্রস্থান করার জন্য কয়েক পা এগোতেই পিছু ডেকে প্রশ্ন করল শ্রাবণ, সহু কবে ফিরবে বাবা, বলেছে কিছু? জিজ্ঞেস করে নে। ওর অনুপস্থিতিতে বিয়েটা করে নিয়েছি বলে রাগ করে আছে, কল ধরছে না। নিঃশব্দে হেসে পুত্রের কক্ষ ত্যাগ করলেন হানিফ শেখ। এই দুই ভাইয়ের মধ্যে দুদিন পরপরই মান অভিমান লেগে থাকে, আবার হুট করেই একসঙ্গে মিলে যায় তারা। তবুও হানিফ শেখ খুশি। যেই যুগে ভাই ভাইয়ের মধ্যে সহজে মিলমেশ থাকে না, সেখানে ওনার ছেলে দুটো তো আলাদা, একেবারে ভাই অন্তঃপ্রাণ যেন। সারাটা জীবন তারা এইভাবে মিলেমিশে থাকলেই হলো। শাশুড়ির সঙ্গে দুপুরে রান্নাবান্না শেষ করে ঘরে এলো অনুভা। আসার পথে নতুন শাড়ি আর গহনার বাক্স পুত্রবধূর হাতে ধরিয়ে দিয়েছেন শান্তা। ঘরে এসে বিছানার উপর বাক্সগুলো রেখে শাড়িটা নিয়ে বাথরুমে প্রবেশ করলো অনুভা। সোফায় বসে স্ত্রীর সম্পূর্ণ কাজকর্ম আর চোখে পর্যবেক্ষণ করে আবারও মোবাইলের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করলো শ্রাবণ। কিছুক্ষণের মধ্যে গোসল ছেড়ে বাথরুম থেকে বেরিয়ে এলো অনুভা। চুলে আধ ভেজা তোয়ালে জড়ানো, শাড়ির আঁচলটা বেশ এলোমেলো তার। আয়নার সম্মুখে দাঁড়িয়ে কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটি। উন্মুক্ত ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু পানি। ব্লাউজের কিছু অংশ ইতিমধ্যে ভিজে গেছে। কুচি ঠিক করে আয়নায় চোখ রাখতে দৃষ্টিগোচর হলো শ্রাবণকে। এক দৃষ্টিতে ছেলেটি তাকিয়ে আছে তার পানে, ঘোর লাগা দৃষ্টির অর্থ আঁচ করতে পেরে মিয়ে গেল অনুভা। রক্তশূন্য হয়ে উঠল ওষ্ঠদ্বয়। জিভ দিয়ে ওষ্ঠদ্বয় ভিজিয়ে নিয়ে প্রশ্ন ছুড়ল, হাঁ করে তাকিয়েছ কেন? আগে কখনো দেখোনি আমায়? নিঃশব্দে হাসল শ্রাবণ। বসা থেকে উঠে এগিয়ে এলো স্ত্রীর অতি নিকটে।
বাহু ধরে তাকে ঘুরিয়ে নিল নিজের দিকে। নেশালো কণ্ঠে বলল, দেখেছি, তবে এমন রূপে আগে কখনো দেখা হয়নি। নিজেকে কন্ট্রোল করা তো রীতিমতো অসম্ভব হয়ে যাচ্ছে নোভা। কি করি বলো তো? হৃদস্পন্দন যেন বেড়ে গেল অনুভার, গলা শুকিয়ে আসছে বারংবার। তার লাজে রাঙা মুখটি দেখে কোমর জড়িয়ে ধরল শ্রাবণ, টেনে নিল নিজের অতি নিকটে, মুখ ডুবালো উন্মুক্ত গলায়, শুষে নিল বিন্দু বিন্দু পানি। শ্বাসরোধ হয়ে এলো অনুভার, খিচ মেরে বন্ধ করে নিল নিজের আঁখি যুগল। স্ত্রীর মুখপানে চাইল শ্রাবণ, অধর প্রশস্ত হলো। কি মোহনীয়ই না লাগছে মেয়েটিকে। নিজেকে জোরপূর্বক সামলে নিয়ে সরে এলো স্ত্রীর নিকট হতে, সৃষ্টি করলো দুজনের মধ্যেকার দূরত্ব। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে ভাবলে সিন্ধা হারিয়ে রইল শ্রাবণ। অনুভব পিটপিট করে চোখ মেলে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ মিলিত হলো দুজনার দৃষ্টি। শ্রাবণ শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি তো ভারী লজ্জাবতী নারী নোভা। এমন করে লজ্জা পেলে কি চলবে? সঠিক সময় আমাদের বিয়েটা হলে দেখা যেত একটা বাচ্চা স্কুলে যাচ্ছে আর একটা বাচ্চা তোমার গর্ভে ডাউনলোড হবে এমন এমন ভাব। সেখানে বিয়ে হলো কি না এই সেই দিন, তার উপর রোমান্টিক মোমেন্টে এত লাজ আর কাঁপাকাঁপি। তোমাকে নিয়ে আমি আর একটু পারি না মেয়ে। শেষের কথাটা আফসোসে সুরে বলে কাবাডের কাছে চলে গেল শ্রাবণ। কাবাডের দরজা খুলে ড্রয়ার থেকে সাদা কাগজের একটি খাম বের করে আবারও এগিয়ে এলো অনুভার নিকট। খামটা বাড়িয়ে দিল তার দিকে। ভ্রুজোড়া কুঁচকে গেল অনুভার। তার মুখে প্রশ্নের ছাপ দেখে মুচকি হাসে শ্রাবণ, জিজ্ঞেস করে, ধরছো না কেন? খামটি ধরল অনুভব। ঘুরিয়ে ঘুরিয়ে খামটি দেখে প্রশ্ন ছুড়ল, কি আছে এতে? তোমার দেনমোহরের টাকা। দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে ছোঁয়া তো আবার বৈধ নয়, তাই পুরোটাকে একদম পরিশোধ করে দিলাম। রোমান্সে আমি কোনো বাধা চাই না নোভা। বলেই পূর্বস্থানে গিয়ে বসল শ্রাবণ। অনুভা এখনো ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। তার বিস্মিত মুখায়ব দেখে ভেতরে ভেতরে বেশ আনন্দ পেল শ্রাবণ। তাছাড়া দিয়ে ফের বলল, এখনও দাঁড়িয়ে আছো কেন? সামান্য চুমুই তো খেলাম, তার রিয়াকশন এখনও কাটেনি। বাকি স্টেপগুলো প্রয়োগ করতে গেলে যে তোমার কি হবে। যাও যাও, দ্রুত চুলগুলোকে মুছিয়ে শুকিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে না হলে। লজ্জা শরমের মাথা খেয়ে কি অবলীলায় একের পর এক লজ্জা নামক বান মেয়েটির দিকে ছুঁড়ে মারছে এই ছেলেটা। মুহূর্তে খুব আফসোস হলো অনুভার। মনে মনে বলল, হে রব, আমায় কেন ওর মতো একটু নির্লজ্জ বানালে না তুমি? নির্লজ্জ না হলে এর সঙ্গে তো সংসার করা রীতিমতো অসম্ভব হয়ে যাবে। কলিং বেল বাজার শব্দ হতেই হেল্পিং হ্যান্ড মেয়েটি সদর দরজা খুলে দিল। বেশ কয়েক বছর এখানে কাজ করা তরুণ দরজার অপর পাশের মানুষগুলোকে চিনতে অতটা অসুবিধা হলো না তার। স্বামী, সন্তান, পুত্রবধূ এবং নাতি নাতনি নিয়ে ভেতরে প্রবেশ করলেন রুবি। ওনারা সকলে সোফায় বসতেই হানিফ শেখ এবং শান্তার আগমন ঘটল সেখানে। রুবি এবং ওনার স্বামী আকরাম হোসেন একসঙ্গে সালাম দিলেন তাদের। সালামের জবাব নিয়ে হানিফ শেখ এবং শান্তা বসলেন সম্মুখ সোফায়। কথার মধ্যে রুবি বলে উঠলেন, শুনলাম শ্রাবণের নাকি বিয়ে দিয়েছেন দুলাভাই, বউ তো নাকি বাড়িতে তুলেছেন। এত কাণ্ড ঘটে গেল, অথচ আমাদের জানানোর প্রয়োজন মনে করলেন না একবার। সে যাই হোক, আপনারা আমাদের পর ভাবতে পারেন, কিন্তু আমরা তো আর তা ভাবি না। তাই সবটা জানার পরও আর বাড়িতে বসে থাকতে পারলাম না। হাসলেন হানিফ শেখ, বললেন, আসলে কাউকেই জানানো হয়নি, তবে সৌহার্দ্য দেশে ফিরলেই ভাবছিলাম দুই ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠানটা একেবারেই সেরে ফেলতে, তখনই না হয় সবাইকে জানাতাম। ওনার কথায় যেন তেমন একটা পাত্তা দিলেন না রুবি। হানিফ শেখ পুনরায় বললেন, তুমি তো সারা বছরই ব্যস্ত থাকো শালিকা, তা ব্যস্ততা কমলো? আনিকাও দেখি এসেছে, তো তোমার স্বামী কোথায়? সে এলো না কেন? রুবির বড় মেয়ে আনিকা মৃদু হেসে উত্তর দিল, ওর কাজের অনেক চাপ খালু, তাই বাচ্চা দুটোকে নিয়ে আমিই বাবা মার সঙ্গে চলে এলাম। ও, তা ঠিক করেছো। এত সৌজন্য কথা বিরক্ত লাগছে রুবির নিকট। এবার শান্তার উদ্দেশ্যে বলেই বসলেন, তা তোমার ছেলে আর ছেলের বউ কোথায় আপা? ডাকো তাদের, নতুন বউকে দেখার জন্যই তো এতটা পথ পাড়ি দিয়ে এলাম আমরা। দাঁড়াও, আমি নিয়ে আসি ওকে। বলেই পুত্রের কক্ষের দিকে ছুটলেন শান্তা। অনুভার তৈরি হওয়া শেষ, এখন শুধু হাতে সোনার বালা দুটো পড়ছে। শ্রাবণ গেছে গোসল করতে। বাড়িতে থাকলে সবসময় ছেলেটার গোসলের অনিয়ম হয়, আজও ব্যতিক্রম কিচ্ছু ঘটল না। দরজায় নক করে শান্তা জিজ্ঞেস করলেন,
বৌমা তৈরি হয়েছ? শাড়ির কুচি ধরে দ্রুত দরজার সম্মুখে এসে দাঁড়ালো অনুভব। নত স্বরে উত্তর দিল, জি। গায়ে ধূসর রাঙা শাড়ি, শরীরে সোনার গহনা, পুত্রবধূর এমন রূপ দেখেই চমকালেন শান্তা। আনমনে বলে উঠলেন, মাশাআল্লাহ। লজ্জায় আড়ষ্ট হলো অনুভব, নুইয়ে গেল তার মাথা। মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন শান্তা। বললেন, ছেলে আমার পছন্দ আছে, দুটো ছেলেরই জাত পছন্দ করে নিছে। তা মেহু কোথায়? মেহুকে? শ্রাবণ। ও ও তো গোসল করছে। আচ্ছা, তুমি এসো আমার সাথে। তোমার খালা শাশুড়ি, খালু শ্বশুর নিচে অপেক্ষা করছে। বলেই অনুভব আর মাথায় ঘুমটা টেনে দিয়ে নিজের সঙ্গে করে নিচে নিয়ে যেতে লাগলেন শান্তা। মিনিট দুয়েকের মধ্যেই নিচে এসে পৌঁছালেন শাশুড়ি বৌমা। উৎসুক দৃষ্টিতে অপরিচিত মেয়েটির পানে তাকিয়ে আছেন রুবি। অধরে কৃত্রিম হাসি ফুটিয়ে সামনের খালি সোফাটা দেখিয়ে বললেন, এখানে বসো। শান্তা ধরে তাকে বসিয়ে দিয়ে নিজেও বসলেন পাশে। তীক্ষ্ণ কণ্ঠে জেরা করার ভঙ্গিতে রুবি প্রশ্ন ছুড়লেন, নাম কি তোমার? অনুভা। আগে পরে কিছু নেই? অনুভা হাসান। কতদূর লেখাপড়া করেছো? স্নাতক। তা বাড়িতে কে কে আছে? মা, বড় বোন। মুখ বাঁকালেন রুবি, কৌতূহল নিয়ে শুধালেন, বড় বোনের কি বিয়ে হয়নি নাকি? শ্বশুর বাড়ি রেখে বাপের বাড়ি কি করে? দুলাভাই মারা গেছেন তাই। ও, তার শ্বশুর বাড়ির লোক রাখিনি, তাই তো? মহিলার কণ্ঠে বিদ্রুপ খেলে গেল, যা খুব ভালো করে টের পেল অনুভব। ভেতরে ভেতরে ক্রুদ্ধ হলো সে। নত মস্তকে উঠিয়ে এবার সম্মুখ মহিলার মুখশ্রীর পানে দৃষ্টি স্থির করলো। কৃত্রিম হেসে চাপা স্বরে বলল, তা আমাদের পারিবারিক এবং ব্যক্তিগত ব্যাপার, সেসব বলতে আগ্রহী নই। কথাটা শুনতেই উপস্থিত সকলে চমকায়। আধারে ছেয়ে যায় রুবির মুখশ্রী। খোঁচা মেরে বলে, বা আপা, তোর পুত্রবধূ দেখি ভালোই কথা বলতে জানে। হানিফ শেখ বিপরীতে বললেন, যা যুগ পড়েছে কথা না জানালে হয় না। তা তুমি এতদূর বয়ে জেরা করতে এসেছো নাকি শালিকা? বলেই শব্দ করে হাসলেন তিনি। তেলে বেগুনে জ্বলে উঠলেন রুবি। বড় বোনের উদ্দেশ্যে বললেন, দেখলে আপা, দেখলে দুলাভাই কিভাবে আমায় খোঁচা মেরে কথা বললেন? এমা, খোঁচা মারবো কেন? আমার শালিকা তুমি, শালিকার সঙ্গে একটু রসিকতা করতে পারবো না? দমে গেলেন রুবি। এদিকে শান্তা পড়লেন বিপাকে। কার পক্ষে কথা বলা উচিত তাই বুঝতে পারছেন না তিনি। পুনরায় অনুভার উদ্দেশ্যে রুবি প্রশ্ন ছুড়লেন, তা তোমার বাবা কি করে? বাবা নেই, মারা গেছেন। ও, তা মরার আগে তো কিছু একটা করতেন নাকি? বাবা প্যারালাইজড হয়ে বিছানায় কয়েক বছর পড়েছিলেন। তাহলে সংসার চলতো কিভাবে? চাকরি বাকরি করতে নাকি? মহিলার প্রশ্নগুলো সূচের মতো শরীরে বিচ্ছে অনুভার। প্রশ্নের ধাঁচগুলো বিরক্ত লাগছে তার নিকট। এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে ভেবেই তো এতবার এড়িয়ে গিয়েছে শ্রাবণকে, অথচ আজ কিনা এসবের সম্মুখীনই হতে হচ্ছে তাকে। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেওয়ার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করলো অনুভব, কিন্তু পারল না। তখনই সেখানে উপস্থিত হলো শ্রাবণ। মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম খালামণি, খালু। আকরাম হোসেন এবং রুবি জবাব নিলেন সালামের। অনুভার পাশে খালি জায়গাটায় আরাম করে বসে পড়ল শ্রাবণ। শুধালো, তা হঠাৎ সপরিবারে চলে এলে যে, বিশেষ কোনো দিন নাকি আজকে? আকরাম হোসেন হেসে বললেন, তুই তো আমাদের না জানিয়েই বিয়ে করে নিলি, কিন্তু আমরা তো আর মুখ ফিরিয়ে বসে থাকতে পারি না, তাই চলে এলাম বউ দেখতে। খালার সঙ্গে সংসার করতে করতে খালুও যে তেরা তেরা কথা বলতে শিখে গেছে তা খুব ভালো করেই আঁচ করতে পারল শ্রাবণ। অধরের হাসিটা বহমান রেখেই বলল, নিজের ভাই উপস্থিত ছিল না, আবার তোমাদের জানাবো? এত সময় কোথায় ছিল আমার? অপমানে থমথমে হয়ে গেল স্বামী স্ত্রীর মুখশ্রী। এর বিপরীতে বিদ্রুপ করে রুবি বলে উঠলেন, তা তোর বউ বিয়ের আগে চাকরি করতো নাকি? হ্যাঁ করতো, কেন বলো তো? চাকরি করা মেয়ে বিয়ে করেছিস? তা মা, সংসারের কাজকর্ম কিছু জানো নাকি? চাকরি করা মেয়েরা তো আবার ঘরের কাজকর্মে ঢেকি হয়। চাকরি করার যোগ্যতা ছিল তাই করেছে, তাছাড়া বউ এনেছি, কাজের লোক তো আর আনিনি। তোমার কথায় খোঁচা খোঁচা একটা ভাব পাচ্ছি খালামণি, ব্যাপারটা কি? তুমি কি অসন্তুষ্ট কোনো কারণে?
রাগে অপমানে রীতিমতো এবার ভেতরটা কাঁপছে রুবির। বাহিরের একটা মেয়ের সামনে এভাবে কথা শুনতে হলো ওনাকে। ইচ্ছে করলো এখনই এখান থেকে চলে যেতে, কিন্তু তা অসম্ভব। বরং এমন কাজ যে আবারও অপমানিত হতে হবে ওনাকে। শান্তা ছোট বোনের উদ্দেশ্যে বললেন, তুই রাগ করিস না রবি, আমি তো সবার আগে তোকেই জানিয়েছি নাকি? তাছাড়া বৌমা আমার কোন দিক দিয়ে কম নয়। তুই রেগে আছিস তো, তাই তোর এমন লাগছে। দেখতে দেখতে তোরও আমার মতোই বৌমাকে একদম মনে ধরে যাবে। এটাই দেখার বাকি ছিল, শেষমেশ কিনা নিজের বোনও এই মেয়ের গুণকীর্তন গাইছে। ভেতরে ভেতরে ঈর্ষার দগ্ধ হলেও বাহিরে কৃত্রিম হাসলেন তিনি। এক ফাঁকে পুত্রবধূকে নিয়ে স্থান ত্যাগ করলেন শান্তা। দুপুরের খাবারের সময় হয়ে গেছে যে, সব গোছগাছ করে টেবিলে সাজাতে হবে তো। দিনের আলো বিলীন হয়ে সন্ধ্যা নামল ধরণীতে। রাত 8:43। রুবি আর তার পরিবার চলে গিয়েছে সন্ধ্যার নাস্তা সেরে। বিছানায় এসে বসে আছে অনুভা। মিনিট দুয়েক আগে মায়ের সঙ্গে ফোন কলে কথা বলে সবার খোঁজ খবর নিয়েছে সে। শ্রাবণ এসে পাশে বসলো, কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, খালামণির কথায় একদম মন খারাপ করবে না নোভা। ওনার কথার ধরন একটু এমনই। তার উপর সবসময় আমাদেরকে উনি নিজ ছেলের দৃষ্টিতে দেখে এসছেন, তাই না জানিয়ে বিয়ে করা একটু রেগে গেছেন আর কি। হতাশার শ্বাস ফেলল অনুভা, গম্ভীর কণ্ঠে বলল, সবই তো শুরু, দেখতে থাকো না। একে একে আত্মীয় স্বজনরা আসবে আর এমনভাবে ইন্টারভিউ নিতে থাকবে। কজনকে ঠিক কদিক সামলাবে তুমি? এমন পরিস্থিতিতে পড়তে হবে জেনেই আমি বারবার এগোতে তোমায় নিষেধ করেছি, কিন্তু তুমি তো নাছোড়বান্দা পুরুষ। তার ডান হাতের ওপর নিজের বাম হাতটা রাখল শ্রাবণ, ভরসার কণ্ঠে বলল, যতজনকে প্রয়োজন ততজনকে থামিয়ে রাখবো। তোমার বাবার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু তোমাকে প্রয়োজন ছিল, আর আমি তোমাকে পেয়ে গেছি নোভা। তোমার বাবা মা জানেন এসব কিছু? ইতস্তত বোধ করল শ্রাবণ, ললাটে সরু ভাঁজ পড়ল, কণ্ঠ নেমে গেল খাদে। বলল, বাবা জানে, কিন্তু মা তেমন কিছুই জানে না। যেদিন বিয়ে হলো সেদিনই মা তোমায় প্রথম দেখেছিল, আর নামও জেনেছিল। তারপরেও তোমার বাবা রাজি হলো কি করে? ঘটনাটা তো জটিল বানানোর কি আছে নোভা? পৃথিবীতে কেউই সাধু কিংবা দুধে ধোয়া তুলসী পাতা নয়। প্রতিটি মানুষের ব্যাকগ্রাউন্ড ঘাটতে গেলে কিছু না কিছু খারাপ পাওয়াই যাবে। এখন মূল কথা হচ্ছে, এই খারাপের মধ্যে কারোটা প্রকাশ পায়, আবার কারোটা পায় না। নিজের স্ত্রী সন্তানদের সুখ দিতে গিয়ে ভদ্রলোক না হয় অপরাধ করেই ফেলেছে। তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত শাস্তিও ভোগ করে গিয়েছে। মৃত্যুর পরে কি হবে তার লাই জানেন। তোমরাও তো কম সাফার করনি তাহলে। বাবাকে জানানোর প্রয়োজন ছিল বিধায় বাবাকে জানাতে হয়েছে, আর মাকে জানায়নি। এই ব্যাপারটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি বলে আমি জানাইনি। পূর্বের ন্যায় নীরব বসে রইল অনুভা। শ্রাবণ তার বাহু ধরে নিজের পানে ঘোরালো তাকে, কপালে আলতো করে হাত রেখে বলল, আমাদের পরিচয়টা পারিবারিকভাবে নয় নোভা, বরং যখন আমাদের দুজনা দেখা হয়েছে, পরিচয় হয়েছে, তখন কেউই কারো পরিবার সম্পর্কে জানতাম না আমরা। তাহলে এখন যখন আমরা মিলিত হয়েছি, তখন কেন এসব নিয়ে ভাববো আমরা? ভুলে যাও অতীত নিয়ে ভেবে ভেবে কেউই কখনো বর্তমানে সুখী হতে পারে না নোভা। গাঢ় দৃষ্টিতে সম্মুখে বসা পুরুষটির চোখের পানে চেয়ে কথাগুলো মনোযোগ সহকারে শুনল অনুভা। তারপর আলতো করে তার বুকে মাথা ঠেকিয়ে বুঝে নিল চোখ। আনমনে বলে উঠল, মোবাইলে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে টাইম। রাতের খাবার খেয়ে মায়ের ঘরে এলো আর্থিকা। সুফিয়া তখন শুয়ে আছেন বিছানায়, ঘুমাননি এখনও। বড় মেয়ের উপস্থিতি টের পেতেই চোখ জোড়া মেলে তাকালেন। বিছানায় বসলো আর্থিকা, হাস্যোজ্জ্বল মুখে শুধালো, এখনো ঘুমাওনি? না, ঘুম আসছে না। ঘুমের ওষুধ খাও নাই কেন? ভালো লাগে না। আর ভালো না লাগলে হবে? ঘুমের ওষুধ না খেলে তো তুমি ঘুমাতেই পারো না মা। উত্তর দিলেন না সুফিয়া। কিছুক্ষণ নীরব থেকে প্রসঙ্গ বদলে বললেন, অনুর সঙ্গে কথা হলো, যা বুঝলাম মেয়েটা ভালোই আছে। তোদের বাবা তো ছোট মেয়ের সংসার আর দেখে যেতে পারলো না। জানিস, রোজ তোর বাবা আমার স্বপ্নে আসে। আমার কেন জানি মনে হয় সে একদম ভালো নেই। কতবার করে আমাকে ডাকলো, নিজের সঙ্গে নিয়ে যেতে চাইলো। আর্থিকা নীরবে শুনে সেসব কথা, কিন্তু বিপরীতে বলার মতো কোনো বাক্য খুঁজে পায় না।